কন্নিচিওয়া জাপানি ভাষা শেখার আজকের ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের পাঠ শুরু করে ফেলি। আচ্ছা, আপনারা কি কখনো জাপানি ভাষায় এই ধরনের কথা বলতে চেয়েছেন? যেমন ধরুন, আমি ফুজি পর্বতে উঠেছি, অথবা ছুটির দিনে আমি সিনেমা দেখি আর টেনিস খেলি। এই কথাগুলো কিভাবে বলবেন তা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা মিন্নানো নিহঙ্গো বইয়ের ১৯ নম্বর লেসন থেকে এমন ৩টা ম্যাজিক রুলস শিখে নেব, যেগুলো জানলে আপনারা খুব সহজেই নিজেদের গল্প জাপানি ভাষায় বলতে পারবেন। আমরা শিখব কিভাবে অতীতের অভিজ্ঞতা, বিভিন্ন কার্যক্রমের তালিকা আর কোনো অবস্থার পরিবর্তন নিয়ে কথা বলতে হয়। তাহলে চলুন আমাদের প্রথম অংশে চলে যাই। এখানে আমরা শিখব কিভাবে নিজের জীবনের দারুণ সব অভিজ্ঞতা জাপানিতে শেয়ার করতে হয়। এটা অনেকটা নিজের গল্পের বই খোলার মতোই, তাই না? প্রথম নিয়মটা হলো ভার্বের তা ফর্মের সাথে কোতোগা আরিমাসু যোগ করা। এর পেছনের আইডিয়াটা একদম সহজ। আপনি জীবনে কোনো একটা কাজ অন্তত একবার হলেও করেছেন, মানে আপনার সেই অভিজ্ঞতাটা আছে, এইটা বোঝানোর জন্যই এই নিয়মটা ব্যবহার করা হয়। খুবই সহজ একটা ব্যাপার, তাই না? এখন এই স্লাইডের উদাহরণগুলো একটু দেখুন, কি চমৎকারভাবে নিয়মটা কাজে লাগানো হয়েছে। প্রথমটা মানি নোত্তা কুতুগা আরিমাসু, মানে হলো আমার ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা আছে। পরেরটা ফুজিসান্নি নবত্তা কুতুগা আরিমাসু, মানে আমার মাউন্ট ফুজিতে ওঠার অভিজ্ঞতা আছে। আর সবশেষেরটা নিহনে ইত্তা কুতুগা আরিমাসু, যার মানে হলো আমার জাপানে যাওয়ার অভিজ্ঞতা আছে। ঠিক এভাবেই আপনারা নিজেদের নানা রকম অভিজ্ঞতা নিয়ে কথা বলতে পারবেন। বেশ, চলুন এবার দ্বিতীয় অংশে যাই। এখানে আমরা শিখব কিভাবে একসাথে অনেকগুলো কাজের কথা বলা যায়, কিন্তু তার মধ্যে থেকে বেছে বেছে কয়েকটা উদাহরণ দেয়া যায়। সত্যি বলতে এই নিয়মটা আমার খুবই পছন্দের একটা নিয়ম। ধরুন আপনি ছুটির দিনে অনেক কিছুই করেন, এখন সব তো আর গুছিয়ে বলা সম্ভব না, তাই না? তো অনেকগুলো কাজের মধ্যে থেকে কয়েকটা উদাহরণ দেওয়ার জন্যে ভার্বের তা ফর্মের সাথে রি যোগ করতে হয়, আর বাক্যের একদম শেষে শিমাসু বসিয়ে দিতে হয়। নিজের শখ বা প্রতিদিনের কাজ বলার জন্য এটা কিন্তু দারুণ কাজের। স্লাইডের দিকে তাকালেই ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। যেমন প্রথম উদাহরণটা দেখুন, নিচিও বিবা টেনিসোস্টারি এ গাও মিতারি শিমাস। এর মানে হলো রবিবারে আমি টেনিস খেলা, সিনেমা দেখার মতো কাজগুলো করি। এখানে কিন্তু শুধু দুটো কাজের কথা বলা হয়েছে, যদিও এর বাইরেও আরও অনেক কিছু করা হতে পারে। আর এখন আমরা চলে এসেছি আমাদের শেষ, অর্থাৎ ৩ নম্বর নিয়মে। এটা হলো কিভাবে কোনো কিছুর পরিবর্তন বা একটা অবস্থা থেকে আরেকটা নতুন অবস্থায় রূপান্তরিত হওয়াকে প্রকাশ করা যায় সেটা শেখা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। কোনো কিছু যখন হয়ে যায় বা পরিবর্তিত হয়ে নতুন একটা অবস্থায় আসে, তখন নারিমাসু ব্যবহার করা হয়। যেমন ধরুন, আবহাওয়া হঠাৎ গরম হয়ে গেল বা কেউ বড় হয়ে ডাক্তার হলো, এই সব ক্ষেত্রেই এটা কাজে লাগে। এখন এই নিয়মটা ব্যবহারের পদ্ধতিটা আরও সোজা। স্লাইডে খেয়াল করলেই দেখবেন, যদি ই অ্যাডজেক্টিভ হয় তাহলে শেষের ইটাকে সরিয়ে শুধু কু বসিয়ে দিতে হবে। আর যদি না অ্যাডজেক্টিভ বা কোনো নাউন হয় তাহলে তো আরও সহজ, শুধু শব্দটার পরে নি যোগ করে নারিমাসু বসিয়ে দিলেই কাজ শেষ। দেখুন কি দারুণভাবে পাশাপাশি দেখানো হয়েছে। চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখি। ই অ্যাডজেক্টিভের জন্য তেনকিগা আতাতাকাকো নারিমাশতা, মানে আবহাওয়া উষ্ণ হয়ে গেছে। না অ্যাডজেক্টিভের জন্য কিরেইনি নি নারিমাশতা, মানে সুন্দর বা পরিষ্কার হয়ে গেছে। আর নাউনের জন্য কোতোশি জু হাসাইনি নারিমাসু, মানে এই বছর আমার বয়স 18 হবে। এই উদাহরণগুলো দেখলে নিয়মটা বুঝতে আরও সুবিধা হবে। বাহ, আমরা কিন্তু খুব সহজেই ৩টা নিয়মই শিখে ফেললাম। এখন থেকে আপনারা নিজেদের গল্পগুলো আরও সহজ করে জাপানিতে বলতে পারবেন। তো এবার আপনাদের পালা। যেহেতু আমরা আজকে অভিজ্ঞতা নিয়ে কথা বলা শিখলাম, তাই আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন। নিহংয়ে ইত্তাকুতুগা আরিমাস্কা, মানে আপনারা কি কখনো জাপানে গিয়েছেন? কমেন্ট সেকশনে অবশ্যই হাই হাই বা ইয়ে ইয়ে লিখে উত্তরটা জানাবেন, কিন্তু আমি কিন্তু আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। আজকে আপনারা দারুণ মন দিয়ে শিখেছেন। আশা করি এই আলোচনাটি আপনাদের জাপানি ভাষা শেখার পথে অনেক সাহায্য করবে। পরের ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সায়োনারা।